তিস্তার পানির ন্যায্য হিস্যা কারো করুণা নয়, এটা দেশের মানুষের অধিকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের টানা ৪৮ ঘণ্টার জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি সমাপনী গণসমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টার এক এক মন্তব্য ষড়যন্ত্রকারীদের সামনে বিশৃঙ্খলার পথ সুগম করে দিচ্ছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ পানির ন্যায্য হিস্যার দাবিতে নদীপাড়ে ২ দিনের কর্মসূচির শেষ দিনে পদযাত্রায় সকাল থেকে মানুষের ঢল নামে। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে এ কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ নদীপাড়ের মানুষ অংশ নেন। বেলা 11:30টার পর উত্তরের ৫ জেলার ১১টি পয়েন্টে পদযাত্রা কর্মসূচি একসঙ্গে শুরু হয়। গণপদযাত্রাটি লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয়ে রংপুরের কাউনিয়া বাজারে গিয়ে শেষ হয়। বিকেলে কর্মসূচির সমাপনী সমাবেশে ভার্চুয়ালি সংযুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে বাঁচাতে হবে। প্রতিবেশী দেশ ভারত যদি পানির ন্যায্য হিস্যা না দেয় বা দিতে যদি দেরি করে, তিস্তা চুক্তি করতে অনীহা দেখায়, তাহলে দেশ এবং জনগণের স্বার্থে তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে। নির্বাচনের কথা শুনলেই কিছু উপদেষ্টা বিচলিত হয়ে উঠছেন জানিয়ে তিনি বলেন, এক একজনের এক এক রকম মন্তব্য খুনিদের সামনে বিশৃঙ্খলার পথ সুগম করে দিচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে এক এক উপদেষ্টা এক এক রকমের বক্তব্য এই খুনি মাফিয়া চক্রের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির পথ সুগম করে দেয়। সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে থাকারও আহ্বান জানান তারেক রহমান। খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায় সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে অতীতের মতন। তিস্তা আন্তর্জাতিক নদী হওয়া সত্ত্বেও ভারত একতরফাভাবে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তাদের জমিতে সেচের জন্য পানি প্রত্যাহার করে নেওয়ার পর বাংলাদেশের জন্য পানি ছাড়ে। তবে সেই পানি আশীর্বাদ না হয়ে বেশিরভাগ সময়ে বাংলাদেশের মানুষের জন্য বয়ে আনছে অভিশাপ। ফলে অসময়ে তিস্তায় বন্যা দেখা দেয়, বছর বছর বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতীয় নির্বাচন আয়োজনের আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিদের সামনে নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিগত সময়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার জনগণকে নিপীড়নে মেধাবী ডিসিদের ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেন, যতদিন দেশে ডেভিল থাকবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে। জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ডিসিদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশ থেকে দুর্নীতি কমাতে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমাদের বড় আশা ছিল যে দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে যতদিন ডেভিল থাকবে ততদিন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। যতদিন ডেভিলরা থাকবে। জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অভিযোগ করেন, বিগত সময়ে ফ্যাসিস্টরা ডিসিদের দিয়ে জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে। দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তিনি জানান, যারা বিদেশে যাবেন তাদের ডাটাবেস তৈরির প্রস্তাব দিয়েছেন ডিসিরা। প্রশিক্ষণ যারা নিয়েছে তাদের ডাটাবেস অলরেডি আমাদের আছে। আর ওনারা যেটা বলেছে এটা আমরা অলরেডি সত্যি ভাবছি। আমরা এই বিদেশে যারাই যেতে চায় তাদের ডাটাবেস করার
পদক্ষেপ নিয়েছি, অচিরেই এটা শুরু হবে। স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধি নিয়ে আসা উচিত। ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে, তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা গণহত্যার সাথে জড়িত নয়, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলেও জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। সম্মেলনে পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্য অধিবেশনে যোগদান শেষে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, এবারের নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হওয়ায় ডিসিদের উপর রাজনৈতিক দলের কোনো প্রভাব থাকবে না। এইবারের তো একটা নির্দলীয় ব্যবস্থাপনায় হবে, কাজে এবারে ডিসিদের দলীয় তকমা থাকার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। যদি কোনো ডিসিকে নিয়ে কোনো রাজনৈতিক দলের কোনো আপত্তি থাকে তিনি সেটা জানালে সেটা আমরা যদি দেখি যৌক্তিক কারণ আছে সেটা আমরা বিবেচনায় নিব। এর আগে সকালে ডিসিদের সাথে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জানান, 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে লুট হওয়া 1400 অস্ত্র ও 2.5 লাখ গুলি এখনো উদ্ধার হয়নি। প্রায় 1400 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যেগুলো 5 আগস্ট পরবর্তী সময়ে লুট হয়ে গেছিল। তার মধ্যে 1400 অস্ত্র উদ্ধার হয়নি, 2.5 লক্ষ বিভিন্ন বোরের গুলি এখনো উদ্ধার হয়নি। সেগুলো তাদের জেলাতে কোনো না কোনো জায়গায় আছে, সেগুলো সন্ত্রাসীদের হাতে পড়তে পারে এবং তারা ব্যবহার করতে পারে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল তা থেকে গণতন্ত্রের উত্তরণে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত। রাজধানী ও ঢাকার বাইরে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে যশোর টাউন হলে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত 16 বছর মানুষ অধিকার আদায়ের সংগ্রাম করছে, তাই কোনোভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেবে না জনগণ। এই সংস্কারের নাম করে মানুষের যে অধিকার, সেই অধিকারগুলোকে পিছিয়ে দেওয়া, মানুষ কিন্তু অন্য কিছু করতে চায়। আমাদের পরিষ্কার করে বলেছি যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার পরিবর্তন আনুন, আমরা সংস্কারের মধ্যে নেই। যখনই এই নির্বাচনগুলোকে আগে করতে যাবেন, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন গ্রামে গ্রামে এদিকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ মিরেশ্বরাই জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই সরকারকে উপরে আমাদের অনেক আস্থা, তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পথের কাঁটা সরানোর জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে আটক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, তার মুক্তি না হওয়া পর্যন্ত সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন চলবে। বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যান্য মজলুমের মতো আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আমির। বলেন, সকল বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেন এই বৈষম্য? আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম।
এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব, কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 20 এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যা মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ মোট 16 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি শেষে আগামী 20 এপ্রিলে বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। এছাড়া এই 16 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় নিয়েছেন ট্রাইব্যুনাল। আজকে আদালতে আমরা দুটো পিটিশন দিয়েছিলাম। শেখ হাসিনার মামলায় আমরা তদন্ত কর্মকর্তার যে রিপোর্ট সেটার বরাত দিয়ে জানিয়েছি যে এই তদন্ত কাজ অলমোস্ট শেষের দিকে আছে। শেষের দিকে আসার পরে জাতিসংঘের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, এই এভিডেন্সটা আসার পরে ন্যাচারালি আমাদের তদন্ত রিপোর্টের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে বলে আমরা মনে করেছি। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। বাকি যে মামলা ছিল ওবায়দুল কাদের সহ বাকি মন্ত্রীদের, তাদের ব্যাপারেও একই প্রেয়ার এবং একই এভিডেন্স কিন্তু এখানে কাজ করবে। সেই হিসাবে তাদের ক্ষেত্রেও আমরা একই আবেদন জানিয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। ওমানের রাজধানী মাস্কাটে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয়। আগামী এপ্রিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে বসতে পারে বলেও জানান তিনি। তৌহিদ হোসেন বলেন, ভারত 15 বছরের বেশি সময় ধরে সম্পর্কের একটি ধরনে অভ্যস্ত ছিল। নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লেগেছে, কিন্তু 6 মাসের মাথায় সেটা আসলে শেষ হয়ে যাওয়া উচিত। শেখ হাসিনার বিষয়ে ভারতের পদক্ষেপ নিয়ে জানতে চাওয়া প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে এবং বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে বলা হয়েছে। তিনি জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর ভারতীয় মিডিয়ায় এই বিষয়টি নিয়ে প্রায় ব্যাখ্যাতীত উন্মাদনা সৃষ্টি করা হয়, যার বেশিরভাগই মিথ্যার উপর ভিত্তি করে। আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে টিসিবি। এ দফায় টিসিবির ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। চট্টগ্রাম নগরের 1 থেকে 20 নং ওয়ার্ডের 4000 গ্রাহকের কাছে এসব পণ্য বিক্রি হয়। সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে থাকেন লোকজন। আবু সাইদ অপুর রিপোর্ট। রাজধানীর তেজগাঁয়ে ভূমি অফিসের সামনের সড়কে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি একটি পণ্যবাহী ট্রাক নিয়ে আসে। তবে সেখানে অনেক আগে থেকেই 4 শতাধিক লোক লাইনে দাঁড়িয়ে আছে। সবাই এসেছেন ভর্তুকির মূল্যে টিসিবির পণ্য কিনতে, অথচ ওই ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল মাত্র 200 জনের। তেজগাঁও এলাকার চিত্র যখন এমন, তখন চলুন দেখে আসা যাক রামপুরা মধুবাগ পয়েন্টের চিত্র। সেখানে ভোর থেকে শত শত লোক এসে বসে থাকলেও ট্রাক না আসায় হতাশ টিসিবি পণ্য কিনতে আসা মানুষজন। ক্রেতার সংখ্যা বেশি হয়, প্রায় শুরু হয় হট্টগোল। পরে বাধ্য হয়ে সেখান থেকে ট্রাক চলে যায় অন্যত্র। আর এমন অভিযোগ যেন এখন সবার মুখে মুখে। আসি যে কম টাকায় নেওয়ার জন্য, মাল আসে 200, মানুষ আসে 400। সকালে এসে যেমন আপনার দাঁড়াই 11টা 12টা বাজে যায়, অনেক গ্যাদারিং হয়, ভিড় হয়, কত সময় পাই না। এই যে এত মাল দিচ্ছে, খালি একটা মাল পাইছি, আর মাল পাইনি। এখানে পাই 2 কেজি ডাল 120 টাকা, আবার 2 কেজি তেলের বোতল পাচ্ছে 200 টাকা। রাজধানীর 50টি স্থানে পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতিটি ট্রাকে বরাদ্দ করা পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশি হয়, বিশৃঙ্খলা সামাল দেওয়া কঠিন। অনেক স্থানে ডিলার থাকার কথা থাকলেও মেলেনি তাদের কোনো হদিশ। তাই দীর্ঘ 6 ঘন্টা দাঁড়িয়ে থেকে স্বল্প মূল্যে টিসিবির পণ্য না পাওয়ায় ভোগান্তি যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখানে আসা আগত মানুষজনদের। না পাইলে মনে করে মাল যদি বেলা শেষ হয়ে যায়, তত কিছু করার নেই। কাল ফিরে গেছি, কাল কাছাকাছি আইসি করে ফিরে গেছি।
এমনি তেল ছাড়াও 200 টাকা 300 টাকা কেজি, তাহলে একটু কমে খাওয়া যায়। অনেক মারামারি হয়, যে লেচ্ছে 4টে লেচ্ছে, যে পাচ্ছে না একটাই পাচ্ছে না। টিসিবি ট্র্যাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা, ছোলা 60 টাকা ও 500 গ্রাম খেজুর 78 টাকায় বিক্রি করা হয়। বিদ্যমান বাজার মূল্যের চেয়ে প্রায় 400 টাকা কমে এসব পণ্য কিনতে পারেন ক্রেতারা। তাই টিসিবি ট্র্যাক থেকে পণ্য কিনতে প্রতিদিন দীর্ঘ লাইন পড়ে যায় এসব এলাকায়। বাজারের দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রাখতে টিসিবির মাধ্যমে অসহায় এবং নিম্ন আয়ের মানুষের জন্য সরকার পণ্য সরবরাহের ব্যবস্থা করলেও বাস্তব চিত্র পুরোটাই উল্টো। কাকডাকা ভোর থেকে এসে এসব মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকলেও তাদের ভাগ্যে মিলছে না টিসিবির ন্যায্য মূল্যে পণ্যগুলো, যার ফলে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন এই ভোগান্তি থেকে রেহাই পেতে হলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা যেন একটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে। অবস্থিত মাই টিভি, ঢাকা। এই মাসেই প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে শতভাগ বই দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। তিনি জানান 85% বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। জেলা প্রশাসকদের সাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর তিনি জানান প্রাথমিকে সরকারি শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের আন্দোলনের দাবির প্রতি সহানুভূতিশীল, তবে বিচারাধীন মামলার বিষয়ে উপদেষ্টা এর বেশি মন্তব্য করেননি। আমরা যখন তাদের ফল ঘোষণা করেছি তখন আমরা শুধু আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবেই ফল ঘোষণা করিনি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় ওনাদের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি। ফলে আমরা মনে করেছি যে আমরা একটা আইনি কাঠামোতেই আমরা কাজগুলো করেছি। সেই হিসাবে অবশ্যই আমি তাদের দাবির সঙ্গে মানে তারা যেটা চাচ্ছেন সেটার সঙ্গে এক ধরনের সহানুভূতি আমাদের রয়েছে, যেহেতু আমরা সব কিছু বুঝে মনে করেছি যে এটা আইনসম্মত, সেইভাবে আমরা করেছি। বিদেশ থেকে দেশের অর্থ ব্যয় করে কৃষিজাত পণ্য আমদানি করে মিথ্যাভাবে প্রচার করা হতো বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর মতিঝিলে টেকসই কৃষির অগ্রযাত্রা স্টুয়ার্ডশিপ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। টেকসই কৃষির অগ্রযাত্রা স্টুয়ার্ডশিপের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, স্টুয়ার্ডশিপ এমন একটি পরিবেশের উপাদান রয়েছে যা কৃষির দীর্ঘমেয়াদী স্থায়িত্ব করে। বাংলাদেশের একটা ইয়াং একটা ফার্মার যে এই আপনার যেই 5 স্টুয়ার্ডশিপের কথা বলছেন, তারা যে এটা নিবে না, এটা আমরা মানে ঢাকা চেম্বারে বসে হয়তো আমরা ভাবছি যে এটা কি অত দূর আমি ডিসিমিনেট করতে পারবো কিনা, বাট আমার মনে হয় যে খুবই সম্ভব এবং সেটা নিয়ে কাজ হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্ট এখানে খুবই স্ট্রেস দিয়েছেন এবং সামনের দিনগুলোতে আসলে বাংলাদেশের সাস্টেইনেবল ওয়েতে বাংলাদেশের গ্রোথের জন্য এগ্রিকালচারকে আমাদেরকে অন্য জায়গায় নিতেই হবে।